আপনি এখন গল্প শিকারীর কবলে। আমাদের আজকের গল্প শেষ বিকেল। লিখেছেন অরিন। এই গল্পের মূল ভাব অরিন ধার করেছেন আমাদের প্রিয় জাপানি লেখক সেইচো মাতসুমোতোর থেকে। শুরু হচ্ছে আমাদের আজকের গল্প শেষ বিকেল। না, ফোন করা ঠিক হবে না। আমি জানলা দিয়ে বাইরে তাকালাম। আকাশটা রক্তের মতো লাল। আচ্ছা, এই লাল রংটা কি বিপদের সংকেত? কি সব চিন্তা করছি। বরং চিঠি লেখাই ভালো। চিঠি লিখব। চিঠি, তাহলে চিঠিটা ডায়েরির মতো করে লেখা উচিত। কারণ আমার 5 বছর আগের জীবনটাও তো বলা প্রয়োজন। আমার বয়স তখন 35। জীবনটাকে স্রেফ চাকরি আর ভবিষ্যতের সরল অঙ্ক কষা ছাড়া আর কিছুই ভাবিনি। কলকাতার একটা নামী ইন্স্যুরেন্স কোম্পানিতে চাকরি করতাম। মাইনে মন্দ ছিল না। আমার ছোট বোন অনুরাধার সঙ্গে বেলুড়ে ভাড়া থাকতাম। এক চিলতে পুরনো একটা বাড়িতে ভাঙা খাটে শুয়ে ভবিষ্যতের স্বপ্নও দেখতাম। অভাব বলতে কিছু ছিল না, বরং নির্ভার জীবনের এক ধরনের আলসেমি মেশানো সুখ ছিল। জানি না এখন বেলুড়ের সেই গঙ্গার পাড়টা কিরকম আছে। কংক্রিটের জঙ্গল হয়েছে হয়তো, নিটোল শান্তিকে গ্রাস করেছে। তবে তখন বুক ভরে নিঃশ্বাস নিলে গঙ্গার জলের মিষ্টি সোঁদা গন্ধ পেতাম। আজও সেই গন্ধ আমার নাকে লেগে আছে। প্রতিদিন নতুন উদ্দীপনা নিয়ে বাস ঠেঙিয়ে কলকাতায় অফিস ছুটতাম। আমার বোন অনুরাধা তখন 26 বছর। 20 বছর বয়স ওর বিয়ে হয়েছিল। কিন্তু নিয়তি 2 বছরের মাথায় স্বামীকে হারালো। ভাগ্যক্রমে তাদের কোনো সন্তান ছিল না, তাই সব সম্পর্ক ছেড়ে সে আমার কাছে এসে আশ্রয় নিয়েছিল। অনুর কথা ভাবলেই বুকের ভেতরটা টনটন করে উঠত। আমি চাইতাম ওর জীবনটা নতুন করে শুরু হোক। মনে মনে ভালো পাত্রের খোঁজও করেছিলাম। অনু হয়তো কিছু টের পেত না, কিন্তু আড়ালে আবডালে আমি সেই চেষ্টাই করতাম। আমার বোন ছিল একেবারে অন্য ধাতুতে গড়া। তার মন ছিল গঙ্গার স্রোতের মতোই চঞ্চল। সে সারাক্ষণ হাসি খুশি থাকত। রান্নাবান্না বা কাপড় কাচার সময় শুরু হতো তার সেই গান। আমি প্রায় ধমক দিতাম, এত জোরে কেউ গান গায় নাকি? এটা কি জলসাঘর? যাক সে কথা। অফিসের কাজ সেরে যখন বাড়ি ফিরতাম তখন দূর থেকেই ভেসে আসতো তার গান। বিশেষ করে সেই সময়কার জনপ্রিয় গানটা আমার স্বাদ না মিটিল। তখন গানটা খুব জনপ্রিয় হয়েছিল, আর ওরও প্রিয় ছিল। আমার এক সহকর্মী সুবিমলদার সঙ্গে থাকলে বেশ অপ্রস্তুত লাগতো। সুবিমলদার বয়স তখন আন্দাজ 40-42 হবে, ওই 45-এর মধ্যেই। আমার থেকে উঁচু পদে চাকরি করতেন, হাওড়া ময়দানে থাকতেন, তাই প্রায় আমাদের একসঙ্গে বাড়ি ফেরা হতো। তিনি আমার অস্বস্তি দেখে হাসতেন, বলতেন, আরে বাবা, আনন্দ হলে গান গাইবে না কেন? তোমার বোনের গলা তো বেশ মিষ্টি। আমি বাড়িতে ঢোকার সময় এক প্রস্ত ধমক দিতাম, এই নিজের বয়সটা খেয়াল নেই? এত জোরে গান গাইবি না। অনু তখন জিভ বের করে ভেঙচি কেটে বলতো, আমি কি সত্যি এত বুড়ি? হ্যাঁ, 30-এর কাছে বয়স হয়েছে, সেটা খেয়াল আছে? আমার বয়স মোটে এখনো 30 হয়নি। অনেকেই আমাকে মিস বলে ডাকে। হ্যাঁ, অনেকেই আমাকে মিস বলে ডাকে। কথাটা মিথ্যা ছিল না। অনুকে দেখতে তার বয়সের তুলনায় অনেক কম বয়সেই লাগতো।
হয়তো তার গড়নটা ছোটোখাটো ছিল বলে, কিংবা বিবাহিত জীবনের রেসটা খুব একটা দীর্ঘ ছিল না তো। যাই হোক, উজ্জ্বল রঙের পোশাকে তাকে সত্যি মানিয়ে যেত। কিছুক্ষণ বাদে অনু শান্ত হয়ে বলতো, তোমার বস ওই সুবিমল দাও তো বলে আমার গলা ভালো। এই, ও আমার বস নয়, ঠিক আছে? আসলে সুবিমলদার এই প্রশংসা করাটা আমার একদম ভালো লাগতো না। এর কারণ কি শুধুই আমার রক্ষণশীলতা, নাকি অন্য কিছু, আমি ঠিক বুঝে উঠতে পারিনি। সেদিন আমার মনটা হঠাৎ বিষণ্ণ ছায়ায় ঢেকে গেল। শুধু বোন নয়, সুবিমলদার উপরেও এক ধরনের চাপা অসন্তোষ জন্ম নিল। কারণটা ঠিক বুঝতে পারিনি। আমার কেবলই মনে হতো অজান্তে কিছু একটা ঘটছে। ব্যাপারটা হয়তো অত্যন্ত ছোট, তাই আমার চোখে ধরা পড়ছে না। সুবিমলদার বয়স 40-এর বেশি হলেও তার গাঢ় ভুরু আর খাড়া নাক তাকে বেশ আকর্ষণীয় করে তুলত। অফিসে কানাঘুষো চলতো। শোনা যেত মেয়েদের প্রতি সুবিমলদার একটু দুর্বলতা আছে। তার স্ত্রী নাকি বেশ উদ্বিগ্ন। সেই কারণেই হয়তো আমি মনে মনে স্থির করেছিলাম যে দরকার পড়লে বোনকে সতর্ক করব। এই ভাবনা নিয়েই আমি তাদের গতিবিধি লক্ষ্য রাখতাম। কিন্তু না, সন্দেহজনক কিছুই ঘটল না। অবশেষে বাধ্য হয়েই ভাবলাম, হয়তো আমার অতিরিক্ত রক্ষণশীল মনটা অকারণেই চিন্তা করছে। এইভাবেই 3 মাস কেটে গেল। একদিন সকালে অনু বলল, দাদা, কেলো বল। শোনো না, পরশু রঞ্জিতের মৃত্যুবার্ষিকী। অনেকদিন তো শ্বশুরবাড়ি যায়নি, একবার দেখা করে আসতে চাই। তা অবশ্য ঠিক, যা ঘুরে যাওয়া তো উচিত একবার। রঞ্জিত ছিল অনুর স্বামী। কোলাঘাটে ওদের বাড়ি। গত 2 বছর ধরে অনু সেখানে পা রাখেনি, তাই অনুমতি দিলাম। যাওয়া তো উচিত। এমনকি সেদিন ব্যাংক থেকে টাকাও তুলে এনেছিলাম। এই টাকাগুলো রাখ, তো লাগবে। টাকা? না না, টাকার দরকার নেই, আমার লাগবে না। সে কি? ওকে একটু দ্বিধাগ্রস্ত মনে হলো, যেন মনের মধ্যে কিছু একটা লুকোচ্ছে। অবশ্য আমি জোর করার শেষে টাকাটা নিল। পরে ভেবেছিলাম হয়তো ওর সত্যি টাকার প্রয়োজন ছিল না। পরদিন সকালে অনু খুব ফুরফুরে মেজাজে ছিল। কারণ ভোরের অন্ধকার থাকতে থাকতেই উঠে সেই গান শুরু করলো, আমার স্বাদ না মিটিল। ওফ! গান গেয়ে গিয়ে রেডি হচ্ছিল। আমি তাকে বকা দিলাম না। সে বলল, আজ ট্রেনে একসঙ্গে হাওড়া গেলে হয় না? তারপর তুমি ওখান থেকে অফিসে চলে যাবে। ঠিক আছে, চ। হাওড়া স্টেশনে কোলাঘাটে যাওয়ার ট্রেনে এসে উঠে পড়ল। ট্রেনটা ছেড়ে যাওয়ার সময় সে হাত নেড়ে আমাকে বিদায়ও জানালো। সকালে নরম রোদ ওর মুখে পড়েছিল, মুখটা ঝলমল করছিল। এটাই ছিল জীবিত অবস্থায় অনুকে আমার শেষ দেখা। অনু নিখোঁজ হয়ে গেল। বিষয়টা আমি বুঝতে পারলাম ঘটনার 4 দিন পরে। আশ্চর্য, এই 4 দিন অনু একবারও ফোন করেনি। আমার মাথাতেও আসেনি অনু কেন একবারও ফোন করলো না। গভীর বিশ্বাসে আমি হয়তো ধরেই নিয়েছিলাম সে তার শ্বশুর বাড়িতে ব্যস্ত। যখন কোলাঘাটে তার বাড়িতে ফোন করলাম, তখন জানলাম অনু সেখানে পৌঁছয়নি। আমি সেই মুহূর্তে স্তম্ভিত হয়ে গেলাম। আমি নিজেই ট্রেনে চেপে কোলাঘাট পৌঁছালাম। সেখানে গিয়ে দেখলাম সত্যি সে নেই। শ্বশুর বাড়ির লোকেরা দারুণ উদ্বিগ্ন হলেন। দ্রুত আলোচনার পর সিদ্ধান্ত নিলাম হাওড়া ফিরে সোজা পুলিশকে জানাবো সে নিখোঁজ। আমি ওর বয়স, উচ্চতা, ওজন, যাওয়ার সময় কি পড়েছিল, তার গঠনগত বৈশিষ্ট্য সব খুঁটিয়ে লিখে নিয়েছিলাম। সঙ্গে দিলাম তার একটা সাম্প্রতিক ছবি। সেই রাতে এক মুহূর্তের জন্য চোখে ঘুম এলো না।
একের পর এক ভয়ানক সম্ভাবনাগুলো মাথার মধ্যে ভিড় করছিল। কিছুটা আশা রেখেছিলাম পুলিশের ওপর, বাকিটা ছিঁড়ে যাচ্ছিল সন্দেহের আঁচড়ে। সত্যি কি পুলিশ এই সামান্য নিখোঁজের ঘটনাটাকে গুরুত্ব দেবে? অনু কেন বাড়ি ছেড়ে চলে যেতে পারে? তেমন কোনো ইঙ্গিত তো সে কখনো দেয়নি। আমি বিশ্বাস করতে চাইলাম নিশ্চয়ই সে স্বেচ্ছায় নয়, বরং নিজের নিয়ন্ত্রণের বাইরে কোনো একটা কারণে। ওকে একা যেতে দিয়ে কি আমি ভুল করেছি? 28 বছর বয়সে কোনো সহচর লাগে না যদিও, তবু আমার না যাওয়াটা অমার্জনীয় ভুল মনে হচ্ছিল। যত দিন গড়ালো ততই খারাপ কিছু ভাবতে শুরু করলাম। তাড়াহুড়ো করে 3টে খবরের কাগজ নেওয়া শুরু করলাম। প্রত্যেক দিন খুঁটিয়ে দেখতাম কোনো অজানা লাশের খবর বা অপ্রাকৃতিক ঘটনার বিবরণ আছে কিনা। ভয় লাগলেও দেখা বন্ধ করতে পারিনি। অনু শ্বশুর বাড়ি যাওয়ার 3 দিন পর অফিসে যাওয়ার পথে সুবিমলদার সঙ্গে দেখা হলো। তার চোখে স্পষ্ট দেখলাম কৌতূহলের ছাপ। তোমার বোন কি কোথাও গেছে নাকি? অনেকদিন দেখতে পাচ্ছি না। শ্বশুর বাড়ি গেছে। ও, কোথায় ওর শ্বশুরবাড়ি? কোলাঘাট। সেদিন আমি জানতাম না অনু পৃথিবীর কোথাও নেই। এরপর অফিসে সবাই জেনে গেল অনু নিখোঁজ। সুবিমলদা সহানুভূতি প্রকাশ করলেন। অন্য সহকর্মীরাও চিন্তিত হলো। তিনি উদ্বিগ্ন গলায় বললেন, তোমার বোনের ব্যাপারটা খুব খারাপ হয়েছে, পুলিশে খবর দিয়েছো? আমি মাথা নেড়ে হ্যাঁ বললাম। সুবিমলদা পরামর্শ দিলেন, এতে থেমে থেকো না, পুলিশের রিটু পোস্টের কারোর সঙ্গে কথা বলো, তবে ব্যাপারটা গুরুত্ব পাবে। তারপর সহানুভূতির সুরে বললেন, ও তো খুবই হাসি খুশি মেয়ে, আশা করি দ্রুত ফিরে আসবে। তার চোখে সেই মুহূর্তে আমি আন্তরিক উদ্বেগ দেখতে পেয়েছিলাম। অনু বাড়ি ছাড়ার 21 দিন পর, পুলিশ অনুসন্ধানের ঠিক 17 দিন পর আমি জানতে পারলাম ঠিক কি ঘটেছিল। খবরটা এসেছিল সরাসরি পুলিশ বিভাগের কাছ থেকে। তারা জানালো এটা অস্বাভাবিক মৃত্যু নয়। অনু মারা গিয়েছিল একটা হোটেলে। মৃত্যু হয়েছিল অসুস্থতার কারণে। আমাকে সিসি ক্যামেরার যে ছবি দেখালো তাতে তার দেহ, মুখ, পোশাক সব ঠিকই ছিল। কোনো আঘাত বা জোর জুলুমের চিহ্ন ছিল না। ছবিটা দেখে আমার চোখে জল এসেছিল। তারপরে এক অদ্ভুত অনুভূতি হলো। কোনো অস্বাভাবিক বা বীভৎস ঘটনা ঘটেনি দেখে দুঃখের মধ্যেও আমি অবাক হয়েছিলাম। কিন্তু কেন সে কোলাঘাট না গিয়ে একটা হোটেলে গেল? এই প্রশ্নের কোনো উত্তর পুলিশ দিতে পারেনি। মৃত্যুর খবরটাই ছিল চরম সত্য। পুলিশ জানালো অনুর সুটকেস আর পার্স পাওয়া গেছে। সুটকেসে তার জামা কাপড় আর কিছু সাজগোজের জিনিস ছিল। সবই অনুর ব্যবহৃত জিনিস, কিন্তু একটা অদ্ভুত অসঙ্গতি ছিল। সুটকেসে লাগানো তার নামের ট্যাগটা ছিঁড়ে ফেলা হয়েছিল। পার্সের মধ্যেও কোনো পরিচয়পত্র ছিল না। সস্তা হোটেলে সব জায়গায় সিসিটিভি ক্যামেরার ব্যবস্থা থাকে না, এর ফলে আর বেশি কিছু জানা যায়নি। কিন্তু কেন তার কাছে কোনো পরিচয়পত্র ছিল না, এই প্রশ্ন করায় পুলিশ অফিসার সামান্য বিব্রত হলেন। তখন কেউ একজন দেখালো যে সুটকেস থেকে আইডেন্টিফিকেশন ট্যাগটাও জোর করে ছিঁড়ে ফেলা হয়েছে। আমার মনে পড়ল অনুর রুমালগুলোতে তার নামের অদ্যাক্ষর সেলাই করা থাকতো। ব্যাগে কোনো রুমালও পাওয়া যায়নি। শেষ পর্যন্ত মৃত্যুর কারণটা জানা গেল। আমি জানতাম না অনুর হৃদরোগের সমস্যা ছিল। হঠাৎ হৃদরোগে আক্রান্ত হয়ে হোটেলের ঘরে তার মৃত্যু হয়েছে। ভোর 5টার সময় অ্যাটাকটা হয়েছিল। 1 ঘন্টা পর ডাক্তার এসে দেখেন
হৃদস্পন্দন থেমে গেছে। পুলিশের এক কর্মচারী শুকনো গলায় বলল, তিনি একা ছিলেন না? আমি সেই মুহূর্তটার জন্য প্রস্তুত ছিলাম। লজ্জায় ও অপমানে আমার মুখ লাল হয়ে গেল। হোটেলে পৌঁছে শোক প্রকাশ করলাম। হোটেল কর্মচারীরা করুণ দৃষ্টিতে আমার দিকে তাকালো। তারপর তারা ঘটনার বিবরণ দিল। অন্য এক পুরুষ সঙ্গীর সঙ্গে 7ই জুলাই হোটেলে চেক ইন করেছিল। আমার মনে পড়ল, ঠিক ওই দিনেই হাত নেড়ে সে আমাকে বিদায় জানিয়েছিল। প্রথম রাত তারা নির্বিঘ্নে কাটায়। তাদের হোটেলটা ভালো লেগেছিল, তাই ওই পুরুষের অনুরোধে অনু আরও এক রাত থাকার সিদ্ধান্ত নেয়। আর দ্বিতীয় ভোরেই আকস্মিক ঘটনাটা ঘটে। লোকটা আতঙ্কিত হয়ে পড়ে। ডাক্তার অনুকে মৃত ঘোষণা করলে একজন ওয়েটার তার মুখটা সাদা কাপড় দিয়ে ঢেকে দেয়। ঠিক তখনই লোকটা দ্রুত হোটেল থেকে বেরিয়ে যায়। সে বলেছিল কাউকে নাকি খবর দিতে যাচ্ছে। লোকটা আর ফেরেনি। লোকটার যে আইডেন্টিটি কার্ডগুলো হোটেলে জমা দিয়েছিল তার কোনোটার অস্তিত্বই পুলিশ খুঁজে পায়নি। রেজিস্টার থেকে পাওয়া ঠিকানা বা ফোন নম্বর সবই অস্তিত্বহীন। ভুয়ো আইডেন্টিটি কার্ডে আমার বোনের নাম অন্য কিছু ছিল। আমার আর কিছু করার ছিল না। তীব্র ঘৃণায় ফিসফিস করে বললাম, কি নির্দয় মানুষ। অনেক অনুরোধের পর হোটেলের এক কর্মচারী দয়া পরবশ হয়ে রেজিস্টারে লোকটার লেখা আর সইয়ের ছবি তুলতে দিল। সেই অপরিচিত পুরুষের শারীরিক বিবরণও আমি যত্ন করে লিখে নিলাম। লোকটাকে অনু হয়তো কিছুটা হলেও নিজের দিকে আকৃষ্ট করেছিল। আমি তাকে পুরোপুরি দোষ দিচ্ছি না। আবেগ বড়ই দুরন্ত জিনিস। কিন্তু হোটেলে অনুর আকস্মিক মৃত্যুর পর লোকটা পালিয়ে গেল। এটা ক্ষমার অযোগ্য অপরাধ। হয়তো সে ভয় পেয়েছিল। সে ভেবেছিল এই অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা তাদের সমস্ত সম্পর্ক ফাঁস করে দেবে। প্রথমে তার স্ত্রীর কাছে, তারপরে আমার কাছে সব জানাজানি হয়ে যাবে। অনুর আকস্মিক মৃত্যু তার কাছে এক বিষম সামাজিক দুর্যোগ হয়ে উঠেছিল। লোকটা পালালো কেন তা বুঝি, কিন্তু ভাই বা বন্ধু হিসেবে আমি তাকে ক্ষমা করতে পারিনি। শুধু পালানোর জন্য নয়, মৃত্যুর পরও অনুর ওপর নির্যাতন হয়েছে। পরিচয়পত্র চুরি করে বোনকে বেওয়ারিশ লাশে পরিণত করার চেষ্টা হয়েছে। ক্ষোভে আমার শরীর কেঁপে উঠল। অথচ সম্ভবত পরদিনই সে নিষ্পাপ মুখে আমার কাছে অনুর খোঁজ নিয়েছিল। পরে সে পুলিশের উচ্চ পর্যায়ে যোগাযোগ করার সাজেশনও দিয়েছিল। এসব ছিল সত্য লুকোনোর ঘৃণ্য চেষ্টা। হোটেল থেকে পাওয়া বিবরণ আর রেজিস্টারে হাতের লেখার সঙ্গে আমি মিল পেয়েছিলাম। অফিসে তার হাতের লেখার কিছু স্লিপ ভালো করে লক্ষ্য করলাম। দেখলাম লেখার ধরন হুবহু এক। খোঁজ নিয়ে জানলাম ঠিক ওই সময় 7 জুলাই সে 1 সপ্তাহ ছুটি নিতে চেয়েছিল বাড়ি যাওয়ার অজুহাতে। সব কিছু মিলে গেল। পুলিশ হাতের লেখার মালিককে অনুসন্ধান করতে পারেনি, কারণ তারা ঘুণাক্ষরেও সন্দেহ করতে পারেনি সেই লোক আমারই অফিসের কেউ হতে পারে। তবু সুবিমলদা সাহস দেখাতে পারল না। অনুর অন্ত্যেষ্টিতে সে আসেনি। অসুস্থতার অজুহাত দেখিয়ে স্ত্রীকে পাঠিয়েছিল। আমিও ব্যাপারটা কাউকে জানালাম না। অনুর আর আমার সম্মান রক্ষা করতে চেয়েছিলাম। আরও একটা অস্পষ্ট কারণ ছিল মনে। পরদিন অফিসে সুবিমলদার সঙ্গে দেখা হলো। তাকে আড়ালে ছাদে যেতে বলতেই তার মুখটা সহসা কালো হয়ে এলো। মনে হলো তার মাথার উপরে আকাশ ভেঙে পড়ল। ছাদে তখন কোনো লোক নেই। বাতাস বইছে দূর থেকে। রাস্তার শব্দ ভেসে আসছিল।
সুবিমলদার মুখ কাগজের মতো সাদা হয়ে গেছিল। তার চোখে কাপুরুষের মতো ভয় স্পষ্ট ফুটে উঠেছিল। আমি তাকে সরাসরি প্রশ্ন করলাম। সে কিছুই স্বীকার করল না। সে জোর দিয়ে বলল সে নাকি সেদিন বাসে চেপে বর্ধমান গিয়েছিল। আমি হাসলাম। সেই হাসি তীক্ষ্ণ ছুরির ফলার মতো বিঁধল। তারপর শান্ত গলায় বললাম, তাহলে কি সেই হোটেলের ওয়েটারকে তোমার ছবি পাঠাবো? সে চুপ করে রইল। প্রথমে সে তার চোখ মুছল, মাথা নিচু করল, তারপর কিছুক্ষণ সময় নিল। শেষমেশ শুকনো গলায় বলল, ক্ষমা করো। তারপর সব স্বীকার করল। জানালো 2 মাস আগে থেকেই অনুর সঙ্গে তার গভীর সম্পর্ক হয়েছিল। মোট 5 বার দেখা হয়েছিল তাদের। নিজের দায়িত্বের কথা ভেবে আমি নিজের ওপর কিছুটা বিরক্ত হলাম, রেগেও গেলাম। এক মুহূর্তের জন্য মরা বোনটার উপর বিরক্তিও লাগলো। ট্যুরটা দুজনে আগে থেকেই ঠিক করেছিল। আমি যখন অগ্রিম টাকা দিতে চেয়েছিলাম, অনু নিতে চায়নি, কারণ সুবিমলদাই সব খরচ করেছিল। বিশ্বাস হচ্ছিল না আমার বোনটা এত বোকা ছিল। সে প্রচণ্ড মিশুকে হলেও স্বামীর মৃত্যুর পর কেমন যেন সংকুচিত হয়ে গিয়েছিল। আমার কাছে চলে আসার পর সে বাইরের জগৎ থেকে নিজেকে বিচ্ছিন্ন করে রেখেছিল। বন্ধুদের সঙ্গও পছন্দ করত না। অন্যদিকে সুবিমল শালা একটা নারীবাজ লোক। অনুর মতো একটা সরল সদ্য নিঃসঙ্গ হওয়া মেয়েকে ফাঁদে ফেলে তার জন্য যাক, সহজেই কল্পনা করতে পারি 28 বছরের অনু কত দ্রুত এই লোকটার ফাঁদে পড়েছিল। আমি আগে থেকেই আশঙ্কা করেছিলাম, নজরও রেখেছিলাম, কিন্তু তবু বুঝতে পারিনি। আমারই দোষ। এখন আফসোস করেও কোনো লাভ নেই। সুবিমলদা কাঁচুমাচু স্বরে বলল, অনুর যখন প্রথম খিঁচুনি শুরু হয়, সে দিশাহারা হয়ে হোটেলের এক কর্মচারীকে ডাক্তার ডাকতে বলে, কিন্তু ডাক্তারের আসতে দেরি হয়। খিঁচুনি আরও বেড়ে ওঠে। আস্তে আস্তে অনুর মুখ কালচে বেগুনি হয়ে যায়। চাকররা ছোটাছুটি করতে থাকে আর সুবিমলদা আতঙ্কিত হয়ে ওঠে। কিছুক্ষণ পর যে হাত সে বুকে চেপে ধরেছিল তা নিষ্পন্দ শিথিল হয়ে যায়। তারপর ডাক্তার এসে বুঝতে পারেন সে মারা গেছে। সুবিমলদা কখনোই কল্পনা করেনি এমন একটা ঘটনা ঘটবে। সে মানসিকভাবে ভেঙে পড়ে। প্রথমেই ভয় পায় স্ত্রী জানতে পারলে কি হবে, ভাই জানতে পারলে কি হবে, অফিসে ঝামেলা হবে। হট্টগোলের মাঝে সে নামের কার্ড চুরি করে, সুটকেস থেকে ঠিকানার ট্যাগ ছিঁড়ে নেয়। তারপর চিহ্ন দেওয়া রুমালগুলো নিয়ে কাপুরুষের মতো পালিয়ে যায়। সুবিমলদা কাঁদো কাঁদো স্বরে বলল, ক্ষমা করো, আমি ভুল করেছি। যত জোরে চাও আমাকে মারো। মারব? কথাটা ভেবে আমি স্তম্ভিত হলাম। সুবিমলদা আবার বলল, যত ইচ্ছা মারো, শুধু কাউকে বলো না। জানাজানি হলে আমি শেষ, শুধু এইটুকুই। শেষ মানে কি? স্ত্রী জানলে শেষ, অফিসে জানলে চাকরি যাবে। তার কথায় আমি বাকরুদ্ধ হলাম। ওর ধারণা আমি কয়েক ঘা মারলেই সব মিটে যাবে। এমনটা ওর পক্ষেই ভাবা সম্ভব, যে নারীদের ভুল পথে নিয়ে যায়, তারপর তাদের দেহ ফেলে রেখে চলে আসে। হ্যাঁ, এই সস্তা আমাকে মারো নাটকটা না করলেই হয়তো আমার কাছে ভালো হতো। আমার হয়তো ওকে ঘৃণা করতে ইচ্ছা হতো না। আমার শিরায় শিরায় তখন প্রতিশোধের আগুনের হলকা বয়ে গেল। আমি সুবিমলদাকে হত্যা করার সিদ্ধান্ত নিলাম। আমি মানুষটাকে ঘৃণা করতে শুরু করলাম। মূল কারণ ছিল সে অনুকে বিপথে নিয়ে গেছিল।
যদিও আমার অনুভূতি আরো অনেক গভীরে ছিল, সময়ের সাথে ঘৃণাও বেড়েছিল। আমি আর সুবিমলদাকে পৃথিবীতে মেনে নিতে পারছিলাম না। তাকে হত্যা করার নানা উপায় নিয়ে ভাবলাম। হত্যা করাটা কঠিন নয়, নানা রকম উপায় আছে। আসল চ্যালেঞ্জ হলো এমন একটা নিখুঁত কায়দা বের করা যাতে ধরা না পড়ি। লক্ষ্য সফল হলেও ধরা পড়লে তো মূল উদ্দেশ্যটাই ব্যর্থ। এই বিষয়ে অনেক বই পড়লাম। সাধারণত অপরাধীরা অপরাধ ঢাকতে নানা রকম কৌশল করে, তবু বেশিরভাগ ক্ষেত্রে অপরিকল্পিত ভুলেই ধরা পড়ে যায়। বইয়েতে যেসব কেস থাকে তাতে অপরাধী ধরাই পড়েছে। আসলে বেশিরভাগ অপরাধ অজানাই থেকে যায়। বহু অপরাধীর খোঁজই মেলে না। নিখুঁত অপরাধ নিশ্চয়ই কোথাও আছে। আমার পরিকল্পনায় সুবিমলদাকে হত্যা করলে আমি তার লাশ লুকোতে চাইব না। অনেকেই এই সাধারণ কাজটা করতে গিয়ে ধরা পড়ে। আসল কথা হলো কেউ যেন জানতেই না পারে কে খুন করল। গল্পের গোয়েন্দা বইগুলো পড়ে বুঝলাম বেশিরভাগই ফ্যান্টাসি। বাস্তব জীবনে বইয়ের পরিকল্পনায় কোনো কাজের সঙ্গে কোনো কিছুরই মিল নেই। বইগুলো পড়লে মনে হবে অজস্র ফন্দি ফিকির তৈরি করতে হয়, কিন্তু আসলে নিখুঁত অ্যালিবাই একটাই একমাত্র উপায়। যদিও সেখানে নানা রকম নিখুঁত ম্যানিপুলেশন থাকে, পোশাক বদল, সাউন্ড ডিভাইস, এইসব নানা রকম কায়দা। আমি বুঝলাম এত অল্প সময়ের অ্যালিবাই একেবারেই অবাস্তব। অনেক দীর্ঘ সময় ব্যয় করতে হবে। নিখুঁত ও সন্দেহাতীত অ্যালিবাই তৈরি করতে হবে। বুঝলাম নিজেকে সন্দেহের পরিসরের থেকে যতটা সম্ভব দূরে সরিয়ে নিতে হবে। যত বুদ্ধিমত্তার সঙ্গেই আমি কাজ করি না কেন, যদি আমি সন্দেহভাজনদের তালিকায় থাকি তাহলে ঝুঁকি থেকেই যাবে। আধুনিক তদন্ত ও জিজ্ঞাসাবাদের যে মারাত্মক উন্নতি হয়েছে তার ফলে আমার সর্বনাশ হতে পারে। তাই আমাকে এমন একটা দুর্ভেদ্য জায়গায় থাকতে হবে যেখানে আমি সন্দেহের ঊর্ধ্বে থাকব। সুবিমলদার মৃত্যু আমার বোনের মতো সাধারণ হৃদরোগে হবে না। কেউ খুন হলে পুলিশ প্রচণ্ড খুঁটিয়ে তদন্ত করে। ভিকটিমের পরিবার, বন্ধু, পরিচিত সব পেশাদারি অপেশাদারি ব্যক্তির সঙ্গে সম্পর্ক, সব জায়গায় তারা খোঁজ নেয়। যদি মোটিভ একবার ধরা পড়ে যায়, সন্দেহের তালিকায় থাকা ব্যক্তির সব কার্যকলাপের পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ করে তারা। শেষে আর কোনোভাবেই রেহাই নেই। তাই আমি নিজেকে ওই বলয়ের বাইরে রাখতে চাইলাম। মানে সুবিমলদার সঙ্গে সব সম্পর্ক ছিন্ন করব। এখন যদি খুন করি, সহকর্মী হিসেবে আমাকে সহজেই সন্দেহের তালিকায় পড়তে হবে। ব্যাপারটা খুবই বিপজ্জনক। অনেক ভেবে পরিকল্পনা করলাম তাকে পুরোপুরি এড়িয়ে যেতে হবে। এই কোম্পানির চাকরিটাই ছেড়ে দেব। আমাদের একমাত্র সম্পর্ক কর্মস্থল। শুধু কোম্পানি ছাড়লেই হবে না, এই শহরও ছেড়ে আরও দূরে চলে যেতে হবে। দূরত্ব যত বেশি, সন্দেহের আশঙ্কা তত কম। নতুন পেশা নিলে আরও ভালো হয়, যার সঙ্গে এই পেশার কোনো যোগ নেই। এসব করতে অনেক সময় লাগবে। যতদিন মানুষ আমাকে মনে রাখবে ততদিন ঝুঁকি থেকেই যাবে। অনেক দিন লাগবে। আমার নাম অসিত, তা সবাইকে ভুলিয়ে দিতে হবে। সুবিমলদা খুন হওয়ার পর
আমাকে অদৃশ্য হয়ে যেতে হবে, যাতে কেউ আর আমাকে তাদের স্মৃতিতে না খুঁজে পায়। তবেই আমি সত্যিকারের নিরাপদ থাকব, তদন্তের পরিধির একেবারে বাইরে থাকব। আমি প্রথমে 3 বছর সময় ঠিক করলাম, তারপর মনে হলো সেটাও ঝুঁকিপূর্ণ। শেষে সময়টা বাড়িয়ে 5 বছর করার সিদ্ধান্ত নিলাম। 5 বছরের মধ্যে আমি সুবিমলদার পরিবেশ থেকে পুরোপুরি নিজেকে বিচ্ছিন্ন করতে পারবো। 1-2 ঘন্টার এলিবাই বড্ড সীমিত, তাই ব্যর্থতা ডেকে নিয়ে আসে। 5 বছর দীর্ঘ সময়, শুনতে ক্লান্তিকর, কিন্তু যখন জানি ব্যর্থ হলেই নিশ্চিত মৃত্যু, তখন সময় ব্যয় করাই উচিত। আর একটা জরুরি শর্ত ছিল, মোটিভ গোপন রাখা। ভাগ্যক্রমে সুবিমলদার সঙ্গে অনুর মৃত্যুর কোনো সংযোগ কেউ জানতে পারেনি, কাউকে বলিনি। কেবল আমি আর সুবিমলদা জানতাম। ও নিয়মিত অনুরোধ জানাতো যাতে ব্যাপারটা গোপনই রাখি, তাই রেখেছিলাম। যতক্ষণ ওটা গোপন, ততক্ষণ কেউ মোটিভ খুঁজে পাবে না। পরিকল্পনা করার পর সুবিমলদাকে বললাম, তোমার ওপর রাগ করে কোনো লাভ নেই। আমার বোন তোমাকে ভালোবাসতো, তাই নিজেকে মানিয়ে নিয়েছি। তবে দয়া করে কারো কাছে এসব কথা কখনো বলো না, জানো। সুবিমলদার চোখে কৃতজ্ঞতার জল চিকচিক করে উঠল। সে ধন্যবাদ জানালো। সে বলল আমার কাছে নাকি সে এতটা আশা করেনি। জীবনভর সে গোপন রাখবে। এমন নির্লজ্জভাবে বলার কারণে ওর ওপরে ঘৃণা আরো বাড়ল। এমনকি 5 বছর অপেক্ষা করাটাও সহজ মনে হলো। সুবিমলদার সঙ্গে বনিবনা রেখেই চলতাম, যতক্ষণ না চাকরি ছাড়ি। সম্পর্ক খারাপ করা তো ঠিক নয়। 1 মাস পরে নানা রকম অজুহাতে কোম্পানি ছাড়লাম। শিমুরালী গ্রামের প্রাথমিক বিদ্যালয়ে আমি চাকরি পেলাম। শহর থেকে বিচ্ছিন্ন একটা ছোট্ট অনামী স্কুলের চাকরি, আমার জন্য আদর্শ নির্বাসন। বিদায় অনুষ্ঠানে সুবিমলদা খুব নাটক করলো, বারবার আমার হাত ধরলো, হ্যান্ডশেক করলো। আমাকে হারাতে হচ্ছে বলে সে কতটা দুঃখিত তাও জানালো। সে মদে আসক্ত অবস্থায় আমার নতুন জীবনের শুভকামনায় টোস্ট করলো। দেখেই মনে হলো সে এক অসহ্য ভার থেকে মুক্তি পাচ্ছে। ভেতরে আনন্দে বুঁদ হয়ে আছে। অন্য সহকর্মীদের সঙ্গে সেও চিৎকার করে আমাকে শুভকামনা জানালো। আমি স্বেচ্ছায় নির্বাসিত হলাম। তবে অফিস ছাড়ার আগে একটা ব্যবস্থা নিলাম। অন্য ডিপার্টমেন্টে অন্তু নামের একটা ছেলে বয়ের কাজ করত। সে আমাকে শ্রদ্ধা করত, তার চোখে ছিল সরল বিশ্বাস। আমি ওকে বলেছিলাম, অন্তু, তোকে কাছের মানুষ হিসেবেই মনে করি। তোর সঙ্গে চিঠিতে যোগাযোগ রাখবো, উত্তর দিস। তার কাঁধে হাত রেখেছিলাম, জিজ্ঞাসা করেছিলাম, ঠিক আছিস? সে সরল মনে রাজি হয়েছিল। আমার মনে সামান্য হলেও ভয় ছিল। সুবিমলদার খবর পাবো তো? 5 বছর পর যদি তাকে খুঁজে না পাই। তাই দূর থেকে হলেও নজর রাখাটা জরুরি ছিল। আমি বছরে কয়েকটা চিঠির সঙ্গে একবার অন্তুকে অন্তত ছোটখাটো একটা উপহার পাঠাতাম। সম্পর্ক ঠিক রাখতে হবে না? চিঠিতে কখনোই সুবিমলদার কথা জিজ্ঞেস করতাম না। বাকি সবাই কেমন আছে জিজ্ঞাসা করলেই সে আসল খবর দিয়ে দিত। এইভাবেই গ্রামাঞ্চলে 2 বছর চুপচাপ কেটে গেল। যখন কলকাতা ফেরার ইচ্ছা হয়েছে, আমাকে খুব কঠিন হতে হয়েছে। আমার সেই ইচ্ছা দমন করতে হয়েছে। ধীরে ধীরে গ্রামের জীবনের সঙ্গে অভ্যস্ত হলাম, কিন্তু সংকল্পে অটুট ছিলাম।
মাঝে মাঝে কেউ বিয়ে করার পরামর্শও দিত, কখনোই রাজি হইনি। ভয় ছিল পরিস্থিতির বদল হলে আমার প্রতিশোধের সংকল্প দুর্বল হয়ে যেতে পারে। 3 বছর 4 বছর কেটে গেল। অন্তুর কাছ থেকে পাওয়া শেষ খবরে জেনেছিলাম সুবিমলদা কোম্পানির আসানসোল ব্রাঞ্চের অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর হয়েছেন। মনে মনে বললাম, ক্ষমতার স্বাদ পেয়েছে ও। ধৈর্য ধরে অপেক্ষা করলাম। আমার সংকল্প এক চুলো দুর্বল হলো না। বাইরের কেউ হয়তো আমাকে প্যারানয়েড ভাবতে পারত, কিন্তু আমার তীব্র ঘৃণা ভেতরে দাউ দাউ করে জ্বলত। বোনের প্রতিশোধের মোটিভ, এই দীর্ঘ প্রতীক্ষা আমার জীবনের একমাত্র ধর্ম হয়ে উঠেছিল। আমার নিজের জীবনে কিছু পরিবর্তন এলো। ক্লার্কের পদে চাকুরিরত একটা মেয়ের প্রতি আমার ভালো লাগা জন্মালো, কিন্তু তাকে বিয়ে করার কথা দিইনি। গ্রামের সুন্দর শান্ত কুয়াশা ঢাকা দৃশ্য আমার সংকল্প দুর্বল হয়নি। আমি মনে মনে বুঝলাম নিজেকে সুবিমলদার পরিবেশ থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন করতে পেরেছি। সে যত বড় পদাধিকারী হোক, কেউ এখন আর আমার নাম তুলতে পারবে না। সব যোগাযোগ ছেঁটে ফেলেছি। আমি একরকম নিশ্চিন্ত হলাম। আমার অস্তিত্বের কোনো স্মৃতি কেউ রাখেনি। এবার 2টো কাজ বাকি, শত্রুর ওপর নজর রাখা আর পরিকল্পনাকে বাস্তবে রূপ দেওয়া। আমি ছুটি নিয়ে লোকাল বাস পরিবর্তন করে আসানসোল পৌঁছলাম। ট্রেন স্টেশনের সিসিটিভি ক্যামেরায় হাজির হওয়ার ঝুঁকি নিইনি। সন্ধ্যায় সেই অঞ্চলে বার ও মদের দোকান রয়েছে, সেই সব জায়গায় নজর রাখতে থাকলাম। অবশেষে আমার শিকারকে আমি একটা বার থেকে বের হতে দেখলাম। আমার এইটুকুই জানার প্রয়োজন ছিল। আমি আবার আমার গ্রামে ফিরে এলাম। এই ভেবেই এক অদ্ভুত শান্তিতে মনটা ভরে উঠল যে আমি সংকল্পে অটল থাকতে পেরেছি। এপ্রিল নাগাদ আমি স্কুলে 2 সপ্তাহের ছুটি চাইলাম। 2 সপ্তাহ নাও লাগতে পারে, কিন্তু হাতে একটু বেশি সময় থাকা ভালো। যদি প্রথম প্রচেষ্টায় সফল না হই, সুবিমলদার সঙ্গে দেখা হলে অবশ্য 1 ঘন্টার মধ্যেই কাজটা শেষ করব। তারপর অবশ্য পশ্চিমবঙ্গ ছেড়ে অন্য কোনো রাজ্যে পাড়ি দেব। ঠিক যেমন 5টা বছর আগে চাকরিটা ছাড়ার সময় প্ল্যান করেছিলাম। মিশে যাব এই দেশের বিপুল জনসমুদ্রে, মিশে যাব। ফলের বীজ গুঁড়ো করে তাকে পরিশোধিত করে ইতিমধ্যেই তা সায়ানাইডে পরিণত করেছিলাম। দ্রুত এবং নির্ভরযোগ্য, এটাই সেরা পদ্ধতি। আমার প্রস্তুতি সম্পূর্ণ। বেশ উদ্গ্রীব হয়ে আমি আসানসোল রওনা দিলাম। আমার গ্রাম থেকে আসানসোল যেতে হলে হাওড়া শহর হয়ে যেতে হয়। শহরের প্রতি একটা নস্টালজিয়া ছিল, কিন্তু এখন বুঝলাম সেই পুরনো আবেগের সঙ্গে আমার কোনো সংযোগ নেই। গ্রামের 5 বছরে অনেক কিছুরই পরিবর্তন হয়েছে। দোকানের কাঁচে নিজের মুখ দেখে বুঝলাম বয়সে পাক ধরেছে। যৌবনের অর্ধেক অপচয় হয়েছে। তবু আফসোস নেই। এই দীর্ঘ নির্বাসনের পরই তো আমার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছব, সুবিমলদা। হ্যাঁ, আসানসোল পৌঁছে সন্ধ্যাবেলায় ছোট একটা হোটেলে ঘর নিলাম। ছোট হোটেলের আইডেন্টিটি কার্ড জমা দিয়ে ঘর নিলেও তারা খুঁটিয়ে পরীক্ষা করে না। এই কৌশলটা যদিও সুবিমলদার থেকেই শেখা। সেই সন্ধ্যা থেকে বেশ রাত অবধি আসানসোলের অন্ধকার এলাকার নাইট লাইফে ঘুরছিলাম। রাতের সময়টা ছিল সুবিমলদার দেখা পাওয়ার সব থেকে সম্ভাব্য মুহূর্ত। তার মতো অনেক নেশাগ্রস্ত বিভ্রান্ত মানুষ
হেঁটে বেড়াচ্ছিল। কে আমাকে দেখতে পারে সেসব নিয়ে মাথা ঘামালাম না। আমি তো ভিড়েরই একজন। কেউ জানে না আমি কে, কোথা থেকে এসেছি। কেই বা মনে রেখেছে 5 বছর আগের ইন্স্যুরেন্স কোম্পানির সেই সামান্য কর্মচারী অসিতকে? সেই রাতে সুবিমলদাকে দেখতে পেলাম না। প্রথম রাতেই দেখতে পেলে ব্যাপারটা হয়তো একটু সহজ হয়ে যেত। পরের দিনের বেলা হোটেল থেকে বাইরে বেরোলামই না। দিনের বেলা মানুষ ও পরিস্থিতিকে চেনা অনেক সহজ। আমি আমার কাজে কোনো রকম খুঁত রাখতে চাইনি। তবে কেউ বলতেই পারে এটা অপ্রয়োজনীয় সাবধানতা। যদি কোনো পুরনো পরিচিতের সঙ্গে দেখাও হয়, তবুও সুবিমলদার খুনের সঙ্গে আমাকে কেউ জড়াবে না। 5 বছরের দূরত্ব আর কয়েকশো কিলোমিটারের ব্যবধান, সম্পর্কের সব সুতোই তো কেটে গেছে। পুনরায় সন্ধ্যায় সেই অঞ্চলে ঘোরাফেরা শুরু করলাম। তবে এবার একটু ভয় পেলাম। যদি সুবিমলদা অসুস্থ হয় বা কোনো কাজে বাইরে যায়, ওরকম হলে কয়েক সপ্তাহ পরে আবার চেষ্টা করতে হবে। যাই হোক, 5 বছরের প্রতিজ্ঞার তুলনায় এটা এমন কিছু নয়। পরের সন্ধ্যায় বুঝলাম খামোখাই এতটা ভয় করছিলাম। 9:27 আমি স্পষ্ট দেখলাম সুবিমলদা একটা বিল্ডিংয়ের পেছন থেকে বেরিয়ে এলো। তাকে দেখে আমি উত্তেজিত হলাম না, বরং এক প্রকার প্রশান্তির ঢেউ বয়ে গেল। সে খুব আস্তে হাঁটছিল। রোজকার সাধারণ ঘটনার মতোই তার কাঁধে আলতো চাপ দিলাম। তার টাকটা যথেষ্ট বেড়েছে। ডাকলাম, আরে সুবিমলদা, অনেকদিন পর। আমি আবেগে আপ্লুত হওয়ার মতো ভান করলাম। প্রথমে সুবিমলদা ঠিক চিনতে পারল না। এত হাসি খুশি লোকটাকে তার কোনো ক্লায়েন্ট ভেবেছিল হয়তো। কিন্তু সেটা বেশিক্ষণ স্থায়ী হলো না। তার মুখে বিস্ময়ের ছাপ ফুটে উঠল। তারপর মাতালদের মতো 2 হাত দিয়ে আমার কাঁধ ধরে ঝাঁকিয়ে বলল, আরে অসিত তো। খেয়াল করলাম তার ফুলে ওঠা চোখে চমকের ভাব তখনও কাটেনি। সে পুনরায় চিৎকার করল, আরে অনেকদিন পর দেখা, ভালো আছেন? দেখে বেশ ভালো লাগছে। উচ্ছ্বাস দমন করে মুখের হাসি নিয়ে পড়লাম। নিজেকে শান্ত রাখার চেষ্টা করলাম। আমাদের চারপাশে মানুষের ভিড়। কেউই আমাদের বিশেষ লক্ষ্য করছিল না। কবে এসেছ? অবশেষে সুবিমলদা জিজ্ঞাসা করল। হয়তো জটিল কোনো অনুভূতিতে ভুগছিল, তবে তা লুকোবার চেষ্টাও করছিল সে। এই তো জাস্ট এলাম, অনেকদিন পর আসানসোল এলাম। বেশ বড় হয়ে গেছে শহরটা, ভিড়ও বেড়েছে। কথাটা শুনে সে আবার স্বাভাবিক মাতালের মতো ভঙ্গি করল। সুবিমলদা বলল, আগের মতো নাকি কিছুই নেই। অনেক বেশি মানুষ, অনেক গাড়ি। 5 বছরের প্রভাব পড়েছে ওর ওপরও। ওর কথা বলার ভঙ্গিতে একটা ডিরেক্টরের মতো ভারী কি এসেছে। এই তো শুনলাম তুমি নাকি অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর হয়েছ। সুবিমলদা ধন্যবাদ জানালো। অনিচ্ছাকৃতভাবে কথা বলে ফেলেছিলাম, তোষামোদ করার প্রয়োজন ছিল না। সুবিমলদা আমার দিকে তাকিয়ে সামান্য হাসলো। তারপরে সুবিমলদা কিছুটা হতবুদ্ধি হলো। তারপর প্রশ্ন করল, কে বলল? কয়েক মুহূর্তের জন্য একটু দ্বিধাগ্রস্ত হলাম। দ্রুত নিজেকে সামনে নিলাম। ও, কোথাও শুনেছিলাম, শুনে ভালো লাগলো তাই আর কি। প্রশংসা পেয়ে সুবিমলদার মন ভালো হলো। চলো তাহলে কোথাও একটু বসে ড্রিঙ্ক করি। আমি হাঁপ ছেড়ে বাঁচলাম। এরপর থেকে সাবধানে কথা বলতে হবে। নিজের আবেগকে ধিক্কার দিলাম।
আমি এতদিন সুবিমলদার এই নিমন্ত্রণের অপেক্ষাতেই ছিলাম। সব ঠিকঠাক চলছিল। সুবিমলদার সানন্দে জানতে চাইল, কত বছর হয়ে গেল বলো? আমি বললাম 5 বছর। সুবিমলদা বলল, 5 বছর? এত লম্বা? এই মন্তব্যে সুবিমলদার প্রতি আমার ঘৃণা আরও বেড়ে উঠল। সে নিশ্চয়ই বোঝেনি 5 বছরের অপেক্ষা কত কঠিন। শুধুমাত্র তার জন্যই আমি অফিস ছেড়েছি, দূরে গ্রামের নির্বাসনে চলে গিয়েছি, আমার যৌবনের অর্ধেক নষ্ট করেছি। তার চওড়া কাঁধের দিকে তাকিয়ে মনে হলো এবার প্রতিশোধের সময় এসেছে। আমি স্বাভাবিক ভঙ্গিমায় বললাম, চলো বারে বসে কথা বলি। এখনো পুরনো স্মৃতি ঠিকমতো কাটিয়ে উঠতে পারিনি। সুবিমলদা রাজি হলো। সে বলল, ঠিক আছে, চলো। আমরা যে বারে গেলাম সেটা বেশ বড়, কিন্তু ভিড়ে ঠাসা। পরিবেশ ভালো, আর যত ভিড় তত ভালো। সুবিমলদার কথায় বুঝলাম সে সেখানে নিয়মিত পান করে। পরিচারক তার দিকে তাকিয়ে হাসল। সুবিমলদা জিজ্ঞাসা করল, তা কি করছো আজকাল? বললাম বিশেষ কিছু না, তবে গ্রামের স্কুলের কাজের চাপ তেমন তো নেই। সে নেশাখোরের মতো বলল, আরে ওটাই তো আসল। আমাদের মতো কেউ যদি প্রতিদিন মাথা গরম করে। কথাটা শেষ না করে সে সগর্বে বিয়ার ঢালতে ঢালতে বলল, আরে নাও নাও, শুরু করো। সে মাতাল, আমিও মাতাল সেজেছিলাম। কি অদ্ভুত, এই মানুষটার জন্য 5 বছর অপেক্ষা করেছি। আজ সে আমার সামনে বসে বিয়ার খাচ্ছে। অদ্ভুত লাগছিল, যেন একটা কল্পচিত্র। কখনো কখনো মনে হচ্ছিল এটা অবাস্তব, আমি স্বপ্ন দেখছি। হঠাৎ সে নরম গলায় গান ধরল। প্রথমে কিছুই বুঝতে পারলাম না, পরে যখন গলা তুলল আমি চেয়ে থাকলাম। সেই গান আমার সাধনা মিটিল। তাহলে অনুর সেই গান ওকেও শুনতে হতো। হয়তো ওই শিখিয়েছিল। সম্ভবত ভাইকে দেখে সেই সব স্মৃতি ওর মধ্যে ফিরে এসেছিল। ওর মুখটা লাল হয়ে উঠেছিল, ধীরে ধীরে বড় বড় নিঃশ্বাস নিচ্ছিল, তাও গান গাইছিল। মনটা একটু বিষণ্ণ হয়ে এলো। হয়তো খানিকটা মাতাল সাজার কারণেই হবে। এক সময় তার ছন্দে আমিও গেয়ে উঠলাম, আমার সাধনা মিটিল। গাইতে গাইতে যেন অনুর গলাটা শুনতে পেলাম। আবার চোখে জল এলো। সুবিমলদা মগ্নভাবে জিজ্ঞাসা করল, ভালো গান তাই না? আমি কোনো উত্তর দিলাম না। সে আবার বলল, সেই সময় তো গানটা জনপ্রিয় হয়েছিল, পুরনো সব কিছুই আবার ফিরে আসে তাই না? ঠিক তখন এক তরুণ বেটার পাশ দিয়ে যাচ্ছিল। সে একবার সুবিমলদার দিকে, তারপর আমার দিকে তাকালো। মুহূর্তের মধ্যে নিশ্চিত হলাম সে সুবিমলদার গানটা শুনেছে, কারণ হেঁটে যেতে যেতে সেও ফিসফিস করে আমার সাধনা মিটিল গাইল। অসুস্থ লাগছিল আমার, মনে হলো আমি অন্ধকারের মধ্যে দিয়ে হাঁটছি। তাড়াতাড়ি সিদ্ধান্ত নিতে হলো। সুবিমলদা টেবিলে মাথা ঝুঁকিয়ে চোখ বন্ধ করে প্রায় ঘুমিয়ে পড়েছে। আধ গ্লাস বিয়ার পড়ে আছে। চারদিকে কেউ নজর রাখছে না, কেউ দেখছে না। পকেট থেকে প্যাকেটটা বের করলাম, ভাঁজ খুলে আঙুলে ধরে পাউডারটা গ্লাসে ঢেলে দিলাম। হলুদ বিয়ারের সঙ্গে সেটা মিশে গেল। আরও বিয়ার ঢেলে গ্লাসটা ভর্তি করে দিলাম। ডাকলাম, সুবিমলদা, ও সুবিমলদা, ওঠো, বিয়ারটা খাও। কাঁধে হালকা ঝাঁকুনি দিলাম। সে কোনো রকমে চোখ খুলল। হ্যাঁ চলো, টোস্ট করি। নিজের গ্লাস তুলে ধরলাম। সে একটা শব্দ করে টোস্ট করলো। তারপর
সে এক নিঃশ্বাসে খেয়ে নিল। শ্বাস বন্ধ করে থাকলাম। ভয় নেই, সবটাই খেয়েছে, আমার দায়িত্ব শেষ। সে আবার মাথা ঝুঁকিয়ে বসে থাকলো। আর 1 মিনিটের মধ্যেই সে কষ্টে ছটফট করবে। আমি বাইরে গেলাম, একটা বড় নিঃশ্বাস নিলাম, বড় বড় পা ফেলে সেখান থেকে যতটা সম্ভব দূরে চলে গেলাম। শেষ নিঃশ্বাস, চূড়ান্ত কাজটা নিঃশব্দে সম্পন্ন হলো। পুরো বিষয়টা হাস্যকর লাগলো। লোক হাঁটছে, তারা কথা বলছে আগের মতোই, কেউ কিছুই ভাবছে না, কেউ তো আলাদাভাবে তাকাচ্ছেও না। আবারও আমি হয়ে গেলাম আসানসোলের অজ্ঞাত এক আগন্তুক। ঘড়িতে তখন রাত 11টা। মনে পড়লো শেষ বাস ছাড়বে 11:30টায়। আমি ট্যাক্সি ডাকলাম, বাস স্ট্যান্ড বলে উঠে পড়লাম তাতে। অপরাধের জায়গা থেকে অনেকটা দূরে সরে এলাম। সুবিমলদা তখন হয়তো পৃথিবী ছেড়েছে। 5 বছরের আবেগের বোঝাটা ঝেড়ে ফেলে বেশ হালকা লাগছিল, কিন্তু সম্পূর্ণ তার অনুভূতি মিলছিল না। সত্যিকারের অনুভূতিতে পৌঁছতে হয়তো একটু সময় লাগবে। প্রিয় মিস্টার, কি লিখবো? অফিসার ইনচার্জ। মনে হচ্ছে নামের ফাঁকা জায়গাটা পূরণ করার সময় এসেছে। এখনো সঠিক সিদ্ধান্ত নিতে পারিনি, আরও একটু লিখতে হবে। রাতে বাসে ফেরার সময় ভাবছিলাম কোনো ভুল করলাম কি, সব কিছু খুঁটিয়ে ভাবলাম, কিন্তু কোনো ভুল তো পেলাম না। মোটামুটি সন্তুষ্ট হলেও কোথাও একটা যেন ছোট ফাটল রয়ে গেছে। এই ছোট ফাটলটাই শান্তি নষ্ট করছে। অস্বস্তি বাড়ল। জানলা দিয়ে অন্ধকারে তাকিয়ে থাকলাম, ভাবতে থাকলাম ফাটলটা কোথায়। হঠাৎ আবিষ্কার করলাম সেই ওয়েটারের চোখে, যখন আমরা পান করছিলাম, সেই অজানা শঙ্কা যা তখন আমাকে তাড়া করে ফিরছিল। মাথা ঝাঁকালাম, নিজেকে বললাম এ নিয়ে চিন্তা করিস না, সব ঠিক হয়ে যাবে। নিজেকে শান্ত করলাম, আমি সম্পূর্ণ নিরাপদ। সুবিমলদার সমস্ত পরিবেশ থেকে আমি দূরে। পুলিশ যতই ব্যক্তিগত সম্পর্ক খুঁজে বার করুক, কোনোভাবেই আমাকে ধরা যাবে না। 5 বছর আগে কাজ ছেড়ে দেওয়া কাউকে খুঁজবে কিভাবে? যারা সাক্ষ্য দেবে তারাও তো আমার নামের প্রথম অক্ষর ভুলে গেছে। যেহেতু ডাকাতি হয়নি, পুলিশ খুঁজবে তার অর্থনৈতিক সম্পর্ক, পুরনো শত্রু বা শত্রুতা। কিন্তু কেউ জানতো না আমি কে। আমি সবার স্মৃতি থেকে অদৃশ্য হয়ে গেছি। ওইবারে আমার মুখ দেখা গেলেও চিন্তা নেই। এত ভিড় ছিল, নতুন কাস্টমারের দিকে কে নজর দেয়? তার উপর সন্দেহ হলেও আমি তো শুধু এক আগন্তুক। বারে সিসিটিভি ক্যামেরায় আমার মুখের সামনে থেকে না, সিসিটিভি ক্যামেরাতে আমার মুখ কখনোই দেখা যায়নি। আমি তো সুবিমলদার গ্লাস আর আমার গ্লাসটাও ভালো করে রুমাল দিয়ে মুছে দিয়েছি। আঙুলের ছাপও থাকবে না। আর বর্ণনা শুনে পুলিশ আমাকে খুঁজে পাবে না। আমি সেই কেউ যার কোনো স্মৃতি নেই, কেউ আমাকে চেনে না। এই ইমিউনিটি অর্জন করতে বহু বছর, বহু পরিকল্পনা লেগেছে, কষ্ট, ধৈর্য লেগেছে। পরের দিন কাগজে দেখলাম সুবিমলদার সায়ানাইডে মারা গেছে, কিন্তু হত্যার মোটিভ অজানা। একটু স্বস্তি লাগলো। তবে আজ 3 সপ্তাহ পরে অন্তুকে ফোন করে জানলাম এক গোয়েন্দা আমার সম্পর্কে আমার পুরনো ইন্স্যুরেন্স অফিসে জেনারেল সেকশনে তদন্ত করেছে। মনে পড়ল ওয়েটারের সেই চোখ। তখনকার অজানা আশঙ্কা সত্যি হতে চলেছে। হঠাৎ সব বুঝে গেলাম। সুবিমলদার আমি যখন আমার সাধনা মিটিল গাইছিলাম,
সুবিমলদা বলেছিল তখন গানটা খুব জনপ্রিয় হয়েছিল, সবই ফিরে আসে। ওয়েটার সেই কথা শুনেছিল, এরপর আমার দিকে তাকিয়েছিল। আমিও সাধনা মেটিল গাইছিলাম। সে নিশ্চয়ই পুলিশকে বলেছে। সুবিমলদা নিয়মিত ছিল, পরিচারকরা তাদের নিয়মিত কাস্টমারদের সঙ্গে থাকা নতুন কাস্টমারকেও খেয়াল করে। তদন্তকারীরা নিহিত মানুষটাকে পর্যবেক্ষণ করলো, জানলো সে সাধনা মিটিল গাইছিল। গানটা যখন জনপ্রিয় ছিল সেই সময়কালে তার সঙ্গে কার কার পরিচিতি ছিল। একটা বড় ভুল হয়ে গেল। তারা এরপরে নেটটা টাইট করবে, তখন তো বাকিটা সহজেই মিলে যাবে। ওয়েটারের বিবরণ 5 বছর আগেকার কর্মচারীদের তালিকা মিলিয়ে দেখবে। ওরা এটাও জানবে সেই সময় আমার বোন এক হোটেলে অদ্ভুতভাবে মারা গিয়েছিল। 5 বছরের পরিকল্পনা, ধৈর্য এক মুহূর্তে ভেঙে পড়ল। ধুস, শালা অনুর সেই সাধনা মিটিল আজকে আমার সর্বনাশ ডেকে নিয়ে এলো। বিরক্তিকর গান একটা। আর লেখার শক্তি নেই। তবে বলতে চাই, হার মানলেও আমার কোনো আফসোস নেই। যে কোনো মুহূর্তে গোয়েন্দা এসে আমার দরজায় টোকা দেবে। নিশ্চয়ই তার পকেটে আমার গ্রেপ্তারের ওয়ারেন্ট থাকবে। আমি কি এই চিঠি তদন্ত প্রধানকে পাঠাবো, নাকি আইনজীবীকে, নাকি অচেনা কারোর জন্য রেখে যাব? হাতে আরো কয়েক মিনিট থাকলেও এখনো সিদ্ধান্ত নিতে পারছি না। গল্প পাঠিয়েছিলাম আমি, অরিন আর নিবেদিতা। সঙ্গে থাকুন।